নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কাল বিকেল থেকে বহরমপুরে একটানা বেজেই চলেছে ঝুমে জো পাঠান। কেন বাজছে সবাই জানেন। বাংলার রাজনীতিতে এমন অহিনকুল সম্পর্ক আগেও কি ছিল? না, ছিল না, বা থাকলেও হয়তো তা ছিল ভেতরে ভেতরে, প্রকাশ্যে ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অধীর চৌধুরীর সম্পর্ক সেই দিক থেকে একেবারে আলাদা। দুজনের উচ্চতার কোনো তুলনাই হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ধৈর্য ধরে লাগাতার আন্দোলন করে সিপিএম জামানার অবসান এনেছেন, তা অধীরের অকাতের বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায় যত সহজে মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, তার 10 ভাগের 1 ভাগ ক্ষমতাও অধীর চৌধুরীর নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সোমনাথ চট্টোপাধ্যায়কে সরিয়ে, মানে প্রায় সিংহ শিকার করে সংসদীয় রাজনীতিতে এসেছিলেন। অধীর চৌধুরী 1991-এ নবগ্রাম বিধানসভায় প্রথমবারে লড়ে হেরেছিলেন। মনে আছে, শতিনেক সিপিএম ক্যাডার ঘিরে রেখেছিল অধীর রঞ্জন চৌধুরীকে। 1401 ভোটে তিনি হেরেছিলেন। তিনি চিরকালই থেকে গেছেন বহরমপুর, বড়জোর মুর্শিদাবাদের কংগ্রেস নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যুব কংগ্রেসের সভাপতি হিসেবে না, কোনো তুলনাই হয় না, কিন্তু এক অহিনকুল সম্পর্ক আছে যা সত্যি অবিশ্বাস্য। কারণ অধীর চৌধুরীকে সিপিএম আমলে যে অত্যাচার সহ্য করতে হয়েছিল, বা যেভাবে তাকে জেলে পুরে রাখার হুমকি দিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তা এক কথায় ওই মাপের অন্য কোনো কংগ্রেস নেতার সঙ্গে হয়নি। কিন্তু অধীর চৌধুরীর মমতা বিদ্বেষ সত্যি গবেষণার বিষয়, এবং ভাইস ভার্সা। তার চরম বিরোধী সোমেন মিত্রকে দলে নিয়েছিলেন মমতা। কেবল নেননি, আমজাদ আলী খানকে সরিয়ে ডায়মন্ড হারবার আসন থেকে সাংসদ করে দিল্লি পাঠিয়েছিলেন। মানস ভূঁইয়া থেকে সৌগত রায়, মালা রায়, প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে সম্পর্ক তিক্ত ছিল, ভালো হয়েছে, মধুর হয়েছে, আবার তিক্ত হয়েছে। এমনকি আব্দুল মান্নানের সঙ্গেও হেসে কথা বলতে দেখেছি। সুব্রত মুখার্জি বলেছিলেন বেদের মেয়ে জ্যোৎস্না, তার সঙ্গেও ভালো সম্পর্ক দেখেছি। কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে সম্পর্ক একদিনের জন্য ভালো হয়নি, বরং উত্তরোত্তর তা খারাপ হয়ে চলেছে। অধীর না থাকলে হয়তো 2 কি 3টে আসনের বিনিময়ে কংগ্রেস তৃণমূল জোট হতো, কিন্তু এক এবং অদ্বিতীয় অধীর চৌধুরীর জন্যই সেই জোট হয়নি, বরং খুঁজে পেতে এক জবরদস্ত ক্যান্ডিডেট খাড়া করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাই বিষয় আজকে। বহরমপুর ঝুমে জো পাঠান। আসন্ন লোকসভা ভোটে বাংলার 42টি আসনে দলীয় প্রার্থীর নাম রবিবার ব্রিগেড ময়দানের সভা থেকে ঘোষণা করেছে তৃণমূল। তালিকায় সবচাইতে বড় চমক ছিল মুর্শিদাবাদ জেলার বহরমপুর আসনে ভারতীয় ক্রিকেট তারকা ইউসুফ পাঠানের নাম। তারও সপ্তাহখানেক আগে বিজেপি তার প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে। রাজ্যের আংশিক তালিকার মধ্যে বিজেপি বহরমপুর কেন্দ্রে প্রার্থী করে পেশায় চিকিৎসক নির্মল চন্দ্র সাহাকে। কংগ্রেস তার প্রথম দফায় যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তাতে বাংলা বা বহরমপুর নেই। তবে সপ্তদশ লোকসভার বাংলায় যে আসনে কংগ্রেসের প্রার্থীর নাম নিয়ে সংশয় নেই, তা হল বহরমপুর। প্রার্থীর নাম অধীর চৌধুরী। প্রায় 54% সংখ্যালঘু অধ্যুষিত এই কেন্দ্রে গত 2019 সাল পর্যন্ত 5 দফায় জিতে আসা সাংসদ অধীর এবার কঠিন চ্যালেঞ্জের মুখে। রবিবার ইউসুফ পাঠানকে প্রার্থী করায় প্রদেশ কংগ্রেস সভাপতির এযাবৎকালীন ভোট জেতার যাবতীয় অঙ্ক গোলমাল হয়ে গেছে। হিন্দু ভোটের সংখ্যাগরিষ্ঠ অংশ বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা নিশ্চিত। বহরমপুরে অন্তর্গত 7টি বিধানসভায় একটি আসনও 2021 সালের বিধানসভায় জিততে পারেনি কংগ্রেস। ফলে সাধারণ গণিতেই কংগ্রেসের তথা অধীরের লোকসভা নির্বাচন জয় যথেষ্ট কষ্টকল্পিত। তার উপর মুসলমান ভোটে তৃণমূলে ইউসুফ পাঠান দখল নেন। সেক্ষেত্রে অধীরের দিল্লি যাত্রা যে ঘোর সংশয়, তা এক প্রকার নিশ্চিত। রাজ্যে জোট হোক বা না হোক, অধীর চৌধুরীর আসন এবারে এমনিতেই খুব সহজ ছিল না। কেন? কারণ মুর্শিদাবাদে 2023-এ পঞ্চায়েত নির্বাচনে 78টা জেলা পরিষদ নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র 4টে আসন, তৃণমূল 72টা আসন। বলবেন যে পঞ্চায়েত ভোটে তো মারপিট করে ভোট পেয়েছে তৃণমূল। তাহলে চলুন দেখে নেওয়া যাক 2021-এর নির্বাচনের হিসেব। যে নির্বাচন হয়েছিল প্রায় মিলিটারি নামিয়ে। মুর্শিদাবাদ জেলাতে 20টা আসনের 18টা জিতেছিল তৃণমূল আর 2টো বিজেপি। ভোটের হিসেবটাও দেখে নেওয়া যাক। তৃণমূল পেয়েছিল 54% ভোট, বিজেপি 24% আর কংগ্রেস মানে অধীর বাবু পেয়েছিলেন মাত্র 14% ভোট। বামেরা 5% ভোট পেয়ে চতুর্থ স্থানে ছিল। তারপরে পঞ্চায়েতের ভোট হয়েছে, রেজাল্ট একই থেকেছে। এই 3 বছরে অধীর বাবু বা কংগ্রেস এমন কি করেছেন যাতে তিনি জিতেই যাবেন? এবং মাথায় রাখুন, বিজেপি মাঠে নামিয়েছেন নির্মল কুমার সাহা। উনি নিশ্চয়ই মন্দির মসজিদ নিয়েই নামবেন, মানে পোলারাইজেশন হবেই। অধীর চৌধুরীর উল্টো দিকে ইউসুফ পাঠান। এবং মাথায় এটাও রাখুন যে বহরমপুরে 52% মুসলমান ভোট। এই হিসেবের
একটাও কি অধীর বাবুর পক্ষে যাচ্ছে? এবং এই ইউসুফ পাঠানকে এনে এখানে দাঁড় করানোর পেছনেও আরেক হিসেবও আছে। মুর্শিদাবাদে অধীরের একদা অনুগামী ডেভিড, অপূর্ব সরকার, ওদিকে সৌমিক হোসেন বা সুব্রত সাহা ইত্যাদি তৃণমূল নেতাদের আকচাকচি থামাতে এক বহিরাগতকে দাঁড় করানো হলো। টার্গেট অধীর বধ। অনেক হিসেব করে ইউসুফ পাঠানকে নামানো হলো এবং অধীর বাবুকে এবারে জীবনের সবথেকে কঠিন লড়াইটা লড়তে হবে। দুটো হিসেব কাজ করবে। প্রথমটা হলো মুসলমান সংখ্যালঘু ভোটের মেরুকরণ। তা যদি আবার সেই 2021-এর মতো হয়ে ওঠে তাহলে অধীর রঞ্জন চৌধুরী জীবনের সবচেয়ে বড় পরাজয়ের মুখ দেখবেন। যদি তা না হয় তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে। যদি মমতা বিরোধী, সরকার বিরোধী ভোট ভাগ হয়ে যায় তাহলে তৃণমূল জিতে যাবে। সব মিলিয়ে এই মুহূর্তে বহরমপুরে বাজছে ঝুমেজো পাঠান। সেই পাঠান ফল বার হবার পরেও নেচে উঠবে কিনা সেদিকে সবার নজর থাকবে। আমরা আমাদের দর্শকদের প্রশ্ন করেছিলাম, আপাতত মুর্শিদাবাদের 20টা এমএলএর 18টা তৃণমূলের হাতে, জেলা পরিষদের 78টা আসনের 72টা তৃণমূলের হাতে। তার উপরে প্রার্থী সংখ্যালঘু ভারত বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান। সব মিলিয়ে এই আসন থেকে কি অধীর চৌধুরী আবার দিল্লি যেতে পারবেন? শুনুন কি বলছেন মানুষ। ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট করেছে যে বিশ্বকাপ জয়ী একজন ক্রিকেটার, সেই হিসাবে অধীর চৌধুরী এবার ভয় পেয়েছে যে ইউসুফ পাঠানের মতো একটা লোককে এখানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট করেছে। স্বাভাবিকভাবে অধীর চৌধুরী কিন্তু আশঙ্কায় আছেন যে এবার উনি হয়তো আর দিল্লিতে যেতে পারবেন না। সাধারণ মানুষরা চেয়েছিল নতুন মুখ, এই নতুন মুখকে আশা করছি নতুন মুখকে দেখে ওখানে বিপুল ভোট ভাবে ইউসুফ পাঠানকে ভোট দিবেন। তিনজনেই ভালো ক্যান্ডিডেট আশা করি। আর জনগণের রায়, জনগণ যাকে দিল্লিতে পাঠাবেন সেই যাবে। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সর্বত্রভাবে একটা জয় জয়কার। অতএব এখন আর কোনো ফ্যাক্টর না অধীর, আমি মনে করি না আর কোনো রকম কোনো কিছুতে আসবে। এখানে অধীর চৌধুরীর যে স্তম্ভ হয়ে আছে বিগত প্রায়, আমি আমার জ্ঞান তো দেখছি যে অধীর চৌধুরী ছাড়া বাকি অন্য কেউ কিছু ভাবতেই পারে না। আমার মনে হয় এবছরও ফ্রুটফুল হবে, অধীর চৌধুরী আবার সংখ্যাগরিষ্ঠতা পাবে। পরিসংখ্যান দিয়েও বহরমপুরে যে ভোট হবে সেটা ভাবা যায় না। আমার মনে হয় সম্ভবত অধীর রঞ্জনই জিতবে। মুর্শিদাবাদে বহরমপুরে অধীর চৌধুরীও একটা স্থান করে রেখেছে, কেননা সে সব জায়গায় প্রতিটা মুহূর্ত তাকে মানুষ কাছে পায় এবং বিশেষ করে আমাদের চুল ব্যবসায়িক একত্রভাবে কাছে পায়। সেই ক্ষেত্রে আশা করছি দিল্লি নিয়ে যেতে পারবে। বিগত দিন থেকে ওখানে তো অধীর রঞ্জন চৌধুরী এমপি রয়েছেন, এতদিন থেকে দেখান যে একটা কোনো কাজ হয়েছে, কোনো কাজ হয়নি। মানুষের চাওয়া যে আশা পাওয়া আছে একটাও মানুষের পূরণ নেই, তাই মানুষ এবার পরিবর্তন চায়। এখানে তৃণমূলে যতগুলো যে সিট থাক না কেন, বহিরাগত কাউকে কতটা মানুষ মেনে নেবে এটার উপর একটা ভাবনার বিষয় আছে। বহরমপুর মানুষকে অত বোকা বানালে চলবে না। বহরমপুর মানুষ খুব সজাগ। ও আমার যা ধারণা, ও ব্যক্তিগতভাবে ও কোনো ফাইটে দিতে পারবে না। না না, যেটা নিশ্চিত নয়। ইউসুফ পাঠান গোটা ভারতবর্ষের পরিচিত মুখ। ও দেশের হয়ে বিশ্বকাপ এনেছে। এইবার ও ওই সিটটা থেকে জিতে দলের প্রতীকে জিতে আসবে। একদম ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান, সম্ভবত উনি জিতবেন। আমরা জানি যে খুব ভালো প্রার্থী হয়েছে, এবার অধীর চৌধুরী পরাজিত হবে এবং নিশ্চিত হবে। গতবারই পরাজিত হতো, তার কারণ হচ্ছে গতবার খুব কম মার্জিনে তিনি জিতেছেন। ক্রিকেটার একটা খেলোয়াড়কে দিয়ে রাজনীতি হয় না। অধীর রঞ্জন চৌধুরীর জনপ্রিয়তা আছে, অতএব এই লোকসভা কেন্দ্রে অধীর রঞ্জন জিতবেই জিতবে। ইউসুফ পাঠান আশা করি উনি মানুষের আপদে বিপদে সময়ে অসময়ে দাঁড়াবেন এবং সেইখানে টিএমসি একমাত্র টিএমসি ওখানে বেরোবে। ক্রিকেটের ময়দান আলাদা জায়গা, রাজনীতির ময়দান আলাদা জায়গা। অনেকই বড় বড় সেলিব্রিটিরা এসছেন ক্রিকেটের ময়দান ছেড়ে, তারা বেশিরভাগ খেলতে পারেননি। ইউসুফ পাঠানের আশাটা আমরা ভালো চোখে নিই না। 5 বারের সংসদ, এবারও আশা করছি অধীর চৌধুরী জিতবে। বহরমপুর লোকসভার যা পরিস্থিতি, তাতে তিনজনের যা দাঁড়িয়েছেন, তাতে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে। অধীর চৌধুরীকে তো কেউ ঠেকাতেই পারবে না। হ্যাঁ, ইউসুফ পাঠান হোক আর মমতা ব্যানার্জি হোক। অন্যান্য রাজ্যে প্রায় সমস্ত রাজ্যেই ভোট হয়। কেরালা, বাংলা, ত্রিপুরাতে ভোট করানো হয়। এই রীতির চল বাম আমল থেকেই। বাম দলগুলো নির্বাচনকে স্রেফ গণতন্ত্রের এক এক্সারসাইজ বলে তো মনে করেননি, মানুষের মধ্যে দলের প্রভাব আর ক্ষমতা ধরে রাখার জন্য ব্যবহার করেছেন। ত্রিপুরা, কেরালা নিয়ে অন্য একদিন আলোচনা হবে। এ রাজ্যে নির্বাচনে প্রাক শর্ত সংগঠন, পঞ্চায়েত লেভেলে দলের অবস্থা, এমএলএ, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি বা
গ্রাম পঞ্চায়েতে দলের ক্ষমতা। কারণ ওই পঞ্চায়েতের হাতে, সমিতি বা জেলা পরিষদের হাতে আছে বিরাট মধু ভাণ্ডার। তার বিলি বন্দোবস্ত ক্ষমতাকে ধরে রাখতে সাহায্য করে। মুর্শিদাবাদে সেই ক্ষমতা তৃণমূলের আছে, আর তার সঙ্গে যোগ হবে এক বড়সড় সেলিব্রিটির জনপ্রিয়তা। হ্যাঁ, বলেই রাখছি, অ্যাডভান্টেজ ইউসুফ পাঠান, ঝুমে জো পাঠান। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।